এই যে তিনটি কথা আমি বললাম, তিনটি কথাকে বলা হচ্ছে মূলত তিনটা টেন্স। আর এই তিনটি টেন্সের উপরে ভিত্তি করে আবার প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ একটি কথা মনে রাখতে হবে, এই যে ক্রিয়া বা কাজ বিভিন্ন সময়ে শেষ হয়। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, সময়টা এখন আমার হাতে নেই, এটা অতীত হয়ে গিয়েছে। কোন টেন্স? পাস্ট টেন্স। আপনি যখন কথা বলবেন, কোনো বিষয়ের উপরে বক্তব্য দিতে যাবেন, তখন সেই বিষয়টা আগে আমাকে ধরতে হবে যে আমি কথাগুলা কোন টেন্স ব্যবহার করে আমি বলবো। কথাটা কি আমার এই বক্তব্য প্রেজেন্ট টেন্সে বলবো, পাস্ট টেন্সে বলবো, নাকি ফিউচার টেন্সে বলবো? তো আমি যদি আপনাকে বলি, আপনি আপনার স্কুল বা কলেজ থেকে শিক্ষা সফরে গিয়েছিলেন, স্টাডি ট্যুর, এটার উপরে একটা প্রেজেন্টেশন দিতে হবে। তো এটার উপর প্রেজেন্টেশন দিতে গেলে কি করতে হবে? প্রচুর পরিমাণে আমাকে পাস্ট টেন্সে কথা বলতে হবে, যে আমি গতকাল বা গত সপ্তাহে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়েছিলাম। সেখানে আমি মসজিদ দেখেছিলাম, একটি দিঘি দেখেছিলাম, খান জাহান আলী সাহেবের মাজার দেখেছিলাম। এই যে দেখেছিলাম, কোন টেন্সে আমি বলছি? পাস্ট টেন্সে বলছি। অর্থাৎ টেন্সের এখানে পাস্ট টেন্স আমাকে বুঝতে হবে। আর দেখেন, এখানে টেন্স বলতে আমি আপনাদের সাতটি টেন্সের কথা বলেছিলাম। কয়টি টেন্স বলেন তো? সাতটি টেন্স। মনে আছে সেই সাতটি টেন্স কি কি? কেউ কি একটু বলতে পারবেন যে এই সাতটি টেন্সের ভিতরে আমি বলেছিলাম যে আমাদের সাতটি টেন্স মেইনলি শিখলে আমরা কথা বলতে পারবো। সেই সাতটি টেন্স কি কি আমরা একটু দেখব। রাজিন, হাউ আর ইউ? Can you hear me? Please unmute your microphone. Rajin. আচ্ছা, তো দেখেন, এই জায়গাটা আমি কি বললাম, যে আমাকে এখানে প্রেজেন্টেশন দিতে গেলে আমার যে টেন্সে কথা বলা লাগবে। হ্যাঁ, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। এনজয় দ্য ক্লাস। আফটার মাই ক্লাস আই উইল টক টু ইউ। অর্থাৎ এখানে যদি আমরা টেন্সটা ভালো করে শিখতে চাই, তাহলে আমাদেরকে আগে ভার্ব দেখতে হবে। ভার্ব মানেই হচ্ছে টেন্স। আমি কি বলেছি বলেন তো? ভার্বের পরিবর্তনই হচ্ছে টেন্স। অর্থাৎ ভার্বের যে ভিন্ন ভিন্ন পরিবর্তন, এই পরিবর্তনটাকেই মূলত টেন্স বলা হচ্ছে। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। কিসের পরিবর্তন করলাম? আমিও পরিবর্তন হয়নি, ভাতও পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে খাওয়া। বলেছি খাই, খাচ্ছি, খেয়েছি, আর 1 ঘন্টা ধরে খাচ্ছি। দেখেন, যে সাতটি টেন্সের কথা মেইনলি বলেছিলাম, সেই সাতটি টেন্স ছিল হচ্ছে প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। শুনতে পারছেন আমার কথা খুব ভালোভাবে? Yes, sir. আচ্ছা, এখানে আমি বললাম যে সাতটি টেন্স, সেই সাতটি টেন্সের ভিতরে কি কি বলেছিলাম: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস; পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস; ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আর একটি টেন্স আমাদের বেশি করে জানতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এই সাতটি টেন্স যদি খুব ভালোভাবে জানি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অনায়াসে অনর্গল ইংলিশে কথা বলতে পারবো। তো এই টেন্সের উপরে আমি আবারও ক্লাস নিব, কারণ টেন্সটা আমাদের খুবই দুর্বল লাগে। এই টেন্সটা পারি না বিধায় আমরা এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়। এবং ইংরেজি ভাষাটা শিখতে গেলে প্রথমেই থাকবে টেন্স। দেখেন, তারই ধারাবাহিকতা আমরা দেখবো ইউজ অফ ডু ভার্ব, ডাজ ভার্ব এবং ডিড। ডু, ডাজ, ডিড ভার্বের ব্যবহারটা দেখবো। এটাও কিন্তু টেন্স রিলেটেড। এই যে ক্লাসটি আজকে নিচ্ছি, এটাও কিন্তু আমাদের টেন্স রিলেটেড ক্লাস থাকবে। ইউজ অফ ডু, ডাজ, ডিড। In this lesson, I am going to discuss about do, does and did. Do, does, did. এখানে ক্লাসে কোনো জায়গায় কেউ যদি বুঝতে কোনো সমস্যা বোধ করেন, সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি এটা আবার বুঝাবো। আমার কথা শুনতে পারছেন সবাই? সুমন, সরকার, আরাধ্যা, একটু সাড়া দিবেন প্লিজ। Yes, sir. থ্যাংক ইউ। দেখেন, এই যে ব্যবহারটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এটা না জানলে আমরা ইংরেজিতে কথা বলতেই পারবো না। ডু ভার্ব, ডাজ ভার্ব এবং ডিড ভার্ব, এটার উপরে হোমওয়ার্ক থাকবে। দেখেন, আমরা প্রতিদিন হোমওয়ার্ক নিব। হোমওয়ার্ক না নিলে কখনো ক্লাস করে এখান থেকে ভালো কিছু আশা করা যায় না। এইটা শিখে এইটার উপরে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক গুলো কি আমি দেখিয়ে দিব। দেখেন, আমরা জানি যে এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। কোন তিনটা ভার্ব? ডু, ডাজ, ডিড। সেন্টেন্সে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে থাকে। এই ভার্বগুলা কখনো সেন্টেন্সকে নেগেটিভ, আবার কখনো ইন্টারোগেটিভ করে। এই ভার্বগুলা কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো কি করে? ইন্টারোগেটিভ করে।
সেন্টেন্সকে নেগেটিভ, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু ডাজ ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। ডু ডাজ, এই 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 যে লাইনগুলো আমি পড়লাম, এটা একজন একটু পড়ে ফেলেন তো, যে আমরা জানি, এখান থেকে একটু পড়েন দেখি কি বুঝতে পারেন আপনারা। হ্যাঁ, যে কোনো একজন পড়লে হচ্ছে। আমরা জানি যে এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত সেন্টেন্সে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে থাকে। এই ভার্ব গুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু ডাজ ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। আচ্ছা, আমাদের যে কনফিউশন, সেই কনফিউশনটা আমরা একটু দূর করব। এই ক্লাসটি থেকে আমরা ডু ডাজ ডিড এর সকল ধরনের সমস্যা এবং জটিলতার সমাধান করব। কি করব? ডু, ডাজ এবং ডিড। ফার্স্ট অফ অল, আমরা যেটা জানি সেটা হচ্ছে ডু মানে হচ্ছে করা, যেটা একটা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে থাকে। ডু ভার্বের তিনটা ফর্ম আছে, সেই তিনটা ফর্ম আমরা প্রত্যেকে জানি, ডু, ডিড এবং ডান। এটা কিসের ব্যবহার? এটা ভার্বের যে তিনটা ফর্ম হয়, সেই তিনটা ফর্ম এখানে লিখেছি, ডু, ডিড এবং ডান। ডু হচ্ছে V1 ফর্ম, V2 হচ্ছে ডিড এবং V3 হচ্ছে ডান। ফর এক্সাম্পল, আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজটি করি। আমি আমার বা সে তার কাজটি করেছিল, এই বাক্যটা কি হবে? হি ডিড হিজ ওয়ার্ক। এই বাক্যটা কি হবে? হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজটি করেছিল। দেখেন, এখানে ডু থাকলো না, এখানে ডু ভার্বের V2 ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে বাক্যটি হয়ে গেল, সে তার কাজটি করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক। এইবার যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, সে তার কাজটি করিয়াছে, সে তার কাজটি করিয়াছে, এটা কি হবে? হি হ্যাজ, এবং এখানে ডু, ডিড, ডান, অর্থাৎ V3 ফর্মটা চলে এসেছে। দেখেন কোনটা এসেছে? V3 ফর্ম, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজটি করিয়াছে। এই যে ডু অর্থ করা, এর মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা অন্য সকল মেইন ভার্বের মতোই যে কোনো সেন্টেন্সে, যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। কি বললাম? এই ডু ভার্বটা আমরা আরো একটু বিস্তারিত দেখি। কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহারটি, সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ব্যবহার করার জন্য হয়। কি বললাম? এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মনে রাখতে হবে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহার করা হয়। জাস্ট এতটুকু মনে থাকলে হবে। এবার আমরা একটু দেখব। আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি, তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব কেমন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য লিখলাম, আই অ্যাম, টি আই ইয়ে টি আই এম ইটিং রাইস, RICE। কি লিখলাম? আই এম ইটিং রাইস। এই বাক্যে কিন্তু একটি অক্সিলারি ভার্ব আছে, সেই অক্সিলারি ভার্বটার নাম হচ্ছে অ্যাম। অক্সিলারি ভার্বটা কি? অ্যাম। আই এম ইটিং রাইস। তো এখানে মেইন ভার্ব হচ্ছে ইট, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এখানে একটা অক্সিলারি আছে অ্যাম। কিন্তু আমি যদি এই বাক্যটাকে আবার একটু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখি, তাহলে আমি এইভাবে লিখতে পারি, আই আই ইট রাইস, RICE। আচ্ছা, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এই যে বাক্যটা লিখলাম আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাই বলা হচ্ছে এই যে 12টি স্ট্রাকচার, এর ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে অক্সিলারি ভার্ব থাকে। যেমন দেখেন, এছাড়া আমরা আরো একটি বিষয় জানি যে যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে সেই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে, শুধুমাত্র সেই ভার্বের সাথে যদি নট বসিয়ে দেই, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। আমরা একটু উদাহরণ দেখি। দেখেন, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই বাক্যে একটি অক্সিলারি ভার্ব আছে, সেইটা কি? অক্সিলারি ভার্বের নাম কি? আই অ্যাম ইটিং রাইস। এখানে অক্সিলারি ভার্ব কোনটি? অ্যাম। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম। আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে একটু উত্তর দিতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব আছে অ্যাম।
এটাকে আমি নেগেটিভ করব। আই অ্যাম ইটিং রাইস এর বাংলাটা হচ্ছে আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি। আর আমি ভাত খাচ্ছি না, এটা কি হবে? আই অ্যাম নট ইটিং রাইস। আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। এখানে ছোট্ট একটু পরিবর্তন করেছি। কি পরিবর্তন করেছি? পরিবর্তনটা করেছি আই অ্যাম ইটিং রাইস, এই অ্যাম এর পরে শুধুমাত্র নট বসিয়েছি। পরের বাক্যটা একটু দেখেন, হি ইজ প্লেইং ফুটবল। কি লিখলাম? হি ইজ প্লেইং ফুটবল। এইটার একটি নেগেটিভ করেছি, হি ইজ, এই অক্সিলারি ভার্ব ইজ এরপরে নট বসিয়ে দিলেই কিন্তু নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। পরের বাক্য দেখেন, ইউ আর ওয়াচিং টিভি, ইউ আর নট ওয়াচিং টিভি। একই সূত্র, একই নিয়ম। কি? অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে দিলে নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আমরা কি শিখতেছি আজকে? আমাদের লেসন কি? ডু ভার্ব, ডিড ভার্ব এবং ডু ডিড ডান বা ডু ডাজ ডিড এর ব্যবহার। তো এইটা কোথায় কাজে লাগবে আমরা সেই জায়গায় একটু আসতেছি ধীরে ধীরে। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। হি হ্যাজ, দেখেন এই বাক্যটা, এই 6 নাম্বার আমি একটু ব্যাখ্যা করব। এখানে কি লিখেছি? আই হ্যাভ ইটেন মাই ডিনার। এখানে হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। কি বসেছে? অক্সিলারি ভার্ব হিসেবে। কিন্তু এখানে দেখেন আই হ্যাভ নট ইটেন মাই ডিনার, আমি আমার রাতের খাবার খাইনি। কিন্তু হ্যাভ কখনো কখনো মেইন ভার্ব হিসেবে বসে। কোথায় বসে বলেন তো? একটা বাক্য কেউ বলতে পারবেন? যেমন আমি একটি বাক্য লিখলাম, আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভ কিন্তু আমার মেইন ভার্ব হয়ে গেল। হ্যাভটা এখানে কোন ভার্ব হলো? মেইন ভার্ব হয়ে গেল। হি হ্যাজ ফিনিশড হিজ ও হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ সম্পন্ন করিয়াছে। এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই ফিনিশড হচ্ছে মেইন ভার্ব। আই হ্যাভ ইটেন রাইস, এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইটেন হচ্ছে মেইন ভার্ব। তো আমার সূত্র কি বলছে? আমার রুল অনুসারে বলা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট যোগ করতে হবে। একই নিয়মে এখানে এগুলো একটু এক দাগ থেকে প্রথম থেকে একজন একটু পড়ে ফেলেন তো, কে পারবে পড়তে? আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। Right, right. He is playing football. He is not playing football. They are watching TV. They are not watching TV. You are driving a car. You are not driving a car. Rohim has completed his work. Rohim has not completed his work. I have eaten my dinner. I have not eaten my dinner. He has finished his homework. He has not finished his homework. They were playing football. They were not playing football. ধন্যবাদ। হুম। আচ্ছা, এখানে I আমি, হ্যাঁ এখানে আমি একটু বুঝাই। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আই ওয়াজ নট সিঙ্গিং আ সং। আমরা এতক্ষণে বুঝে ফেলেছি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বের পরে আমরা নট যোগ করে ওই বাক্যটাকে নেগেটিভ করব। এইবার আমরা একটু পরের দিকে দেখি। ইন দ্য সেম ওয়ে, আমরা জানি যে কোনো সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে কি করব? ইন্টারোগেটিভ। এই জায়গাটা একটু খেয়াল করেন। অ্যাফার্মেটিভ থেকে যখন ইন্টারোগেটিভ করতে হয় তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা সবার আগে নিয়ে আসলেই ইন্টারোগেটিভ হয়ে যায়। কি বললাম? ওই অ্যাফার্মেটিভ বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকবে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আই অ্যাম ইটিং রাইস, এই বাক্যটা সবাই একটু দেখেন ভালো করে। আই অ্যাম ইটিং রাইস, এখানে একটি অক্সিলারি ভার্ব আছে অ্যাম। অক্সিলারি ভার্বের বাংলা কি? সাহায্যকারী ক্রিয়া। তো এখানে একটি অক্সিলারি ভার্ব আছে অ্যাম। এই বাক্যটাকে, এটা অ্যাফার্মেটিভে আছে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব তখন আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে। অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? হি ইজ প্লেইং ফুটবল। দেখেন, হি ইজ প্লেইং ফুটবল। ইজ হি প্লেইং ফুটবল? অর্থাৎ এই বাক্যে যে অক্সিলারি ভার্ব আছে ইজ, এইটাকে প্রথমে আনতে হবে। ইজ হি প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি। কি আসলে দেখেন, দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। এটার ইন্টারোগেটিভ কি হবে? আর দে ওয়াচিং টিভি? তারা কি টিভি দেখছে? ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। আর ইউ ড্রাইভিং আ কার? তুমি কি একটি গাড়ি চালাচ্ছ? রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ শেষ করিয়াছে। রহিম তার কাজ শেষ করিয়াছে। এটা কি হবে? হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক?
হ্যাজ রহিম, এখানে হ্যাজ কিন্তু মেইন ভার্ব না। আমরা এটা অনেকেই ভুল করে বসে থাকি যে স্যার হ্যাভ হ্যাজ তো এখানে মেইন ভার্ব। নো, এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিসের অক্সিলারি ভার্ব? এই কমপ্লিটেড, এই যে মেইন ভার্ব, এটাকে অক্সিলার করার জন্য, এটাকে হেল্প করার জন্য এটা এসেছে। এটাকে হেল্পিং ভার্বও বলা হয়, অক্সিলারি ভার্বও বলা হয়। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করিয়াছে। আর কি, হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক? আই হ্যাভ ইটেন মাই ডিনার, আমি আমার ডিনার করিয়াছি। হ্যাভ আই ইটেন মাই ডিনার? তো এখানে আমি যদি যে কোনো বাক্য দেই যেখানে অক্সিলারি ভার্ব আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলা কি তাহলে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করা যাবে? আমরা কি সূত্রটা শিখতে পেরেছি? সূত্রটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে, তারপর মূল ভার্ব, তারপর বাকি অংশ বসে যাবে। এইটা দেখেন, এই 6 নাম্বারটা, আই হ্যাভ ইটেন মাই ডিনার। কি লিখেছি? আই হ্যাভ ইটেন মাই ডিনার। এখানে আমি আমার ডিনার করিয়া আছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, সেই হ্যাভ ভার্বটা প্রথমে নিয়ে আসলাম। হ্যাভ আই ইটেন মাই ডিনার? হ্যাভ আই ইটেন মাই ডিনার? আমি কি আমার ডিনার করিয়াছি? হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক ফিনিশ করিয়াছে। হ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক? আচ্ছা, একই নিয়মে আমরা অনেকগুলো উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। এই উদাহরণ থেকে আমরা নিজেরা বাক্য তৈরি করতে পারবো। এখান থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য থেকে আমরা অ্যাফার্মেটিভ থেকে ডিরেক্ট ইন্টারোগেটিভ করতে পারবো। এই বাক্যটা দেখেন, 13 নাম্বার। এখানে কি বলা হচ্ছে? হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। উইল হি বি ড্রাইভিং আ কার, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে উইল বি। তো এই উইল বিটা একসঙ্গে বসানো যাবে না। আমরা এখানে যদি বলি উইল বি হি ড্রাইভিং আ কার, এটা ভুল হয়ে যাবে। প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে উইল, তারপরে কিন্তু এখানে সাবজেক্ট বসাতে হবে হি। এটা মনে রাখবেন, যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে ওই অ্যাফার্মেটিভে যেটা অক্সিলারি ভার্ব থাকে, যে উইল বি, হি উইল বি ড্রাইভিং আ কার, এটা একত্রে একসঙ্গে বসানো যাবে না, এটা ভুল হয়ে যাবে। প্রথমে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাতে থাকবে? অর্থাৎ মনে রাখবেন, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর মূল ভার্বের পর আইএনজি প্লাস বাকি অংশ। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। ইন্টারোগেটিভ করার সময় কি হবে? প্রশ্নবোধক, উইল হি বি ড্রাইভিং আ কার। আমরা অনেকেই লিখে ফেলি উইল বি হি ড্রাইভিং আ কার, এটা ভুল হয়ে গেল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতে থাকবে। উইল দে বি ড্রাইভিং, উইল দে বি ড্রয়িং আ পিকচার, তারা কি একটা ছবি আঁকতে থাকবে? এখন আমাদের ভাবতে হবে যে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্স গুলাকে কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারি। দেখেন এই জায়গাটা আমি যদি আপনাদের একটু দেখাই, 6 নাম্বার দেখেন, 6 নাম্বারের বাক্যটা একটু খেয়াল করি। আই হ্যাভ ইটেন মাই ডিনার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। আই হ্যাভ ইটেন মাই ডিনার, হ্যাভ আই ইটেন মাই ডিনার? আচ্ছা, এখানে এই ইটেন শব্দটা এটা কোথা থেকে আসলো? এটার উৎপত্তি কোথা থেকে? ইট ভার্ব থেকে। ইট, এট, ইটেন। ইট শব্দের অর্থ হচ্ছে খাই, এট শব্দের অর্থ খেয়েছিলাম, আর ইটেন শব্দের অর্থ হচ্ছে খেয়েছি। ইট, এট, ইটেন। তো দেখেন এই জায়গাটা, এই যে ভার্ব ফর্ম না, এই ভার্ব ফর্ম গুলো কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এই ভার্ব ফর্ম যদি আমরা মুখস্থ করি, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে আরো অনেক বেশি সহজ হবে। এই যে অনেকে আমরা বুঝতে পারি না যে স্যার ইটেন হঠাৎ করে কোন জায়গা থেকে নিয়ে আসলাম। দেখেন এখানে অ্যাডমায়ার শব্দের অর্থ প্রশংসা করা। অ্যাডমায়ার শব্দের অর্থ কি? প্রশংসা করা। তো যদি বলা হয় সে আমার প্রশংসা করেছিল বা সে আমাকে প্রশংসা করেছিল, এখানে কি অ্যাডমায়ার ব্যবহার করলে হবে? অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এটা তো প্রেজেন্ট টেন্সে হয়ে গেল। এটার পাস্ট, এই যে দেখেন এই জায়গাটা, এটার পাস্ট কি হবে? অ্যাডমায়ার্ড, ADMIRED। তো এই ভার্ব ফর্মের শীটটা আপনাদেরকে দিয়ে দিব। এটাকে এখানে অনেক 200টি ভার্ব ফর্ম আছে, এটা প্রত্যেক দিন পড়তে হবে। 10টি বা 15টি বা 20টি করে পড়ে পড়ে মুখস্থ করতে হবে। অ্যাডমায়ার শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। অ্যাডমায়ার্ড শব্দের অর্থ প্রশংসা করেছিল, সে আমার প্রশংসা করেছিল, হি অ্যাডমায়ার্ড টু মি। তো এখানে এই যে অ্যাডমায়ার্ড শব্দটা আমি কোন জায়গা থেকে আনলাম? এই ডেরিভেশন অফ ওয়ার্ডস, শব্দের উৎপত্তি বা এই ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব, এটা আমাদেরকে খুব বেশি মুখস্থ করতে হবে। অ্যান্সার শব্দের অর্থ উত্তর দেওয়া, অ্যান্সার্ড, অ্যান্সার্ড। অ্যারাইভ শব্দের অর্থ পৌঁছানো, অ্যারাইভড, অ্যারাইভড। আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড, আস্কড।
তারপর দেখেন বিলিভ শব্দের অর্থ বিশ্বাস করা, বিলিভড বিলিভড, অর্থাৎ এগুলা কিন্তু আমাদেরকে পড়ে মুখস্থ করতে হবে, এখানে অন্য কোনো সিস্টেম অ্যাপ্লাই করা যাবে না। তো এখানে আরো কিছু নিয়ম আছে, সেটা পরে দেখিয়ে দিব, যে কোন কোন ভার্বের পরে ডি যোগ হয়, কোন কোন ভার্বের পরে ইডি যোগ হয়, ডি ইডি টি এন এনই, এগুলো কিভাবে যোগ হয়, কোন ভাবে যোগ হয়, এগুলো কিন্তু আমি একটু দেখাবো। অর্থাৎ এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই ভার্বটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ইট, এট, ইটেন, কি বলেছি বলেন? ইট, এট, ইটেন। এই যে জায়গাটা আই হ্যাভ ইটেন রাইস, এই ইটেন কোথা থেকে আসলো, এইটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন, এখন আমাদের ভাবতে হবে যে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, আজকের ক্লাসের মূল যে বিষয়টা সেই জায়গায় আমি এখন চলে আসছি। যে সকল ভার্বের অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্স গুলাকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে পারি। আমি আগেই বলেছি যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। দুইটা টেন্সের কথা বলেছি। কোন দুইটা টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। সো আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের এই ডু ভার্বের সাহায্য নিতে হবে। আবার একটু এই লাইনটা পড়ি। যখন আমরা কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের এই ডু ভার্বের সাহায্য নিতে হবে। কোন ভার্বের সাহায্য নিতে হবে? ডু ভার্বের সাহায্য নিতে হবে। কেন নিতে হবে দেখেন, কারণ আমি আগেই বলেছি কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিলে নেগেটিভ হয়। কি বললাম? আমি আগেই বলেছি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিলে নেগেটিভ হয় এবং অক্সিলারি ভার্বটা সবার আগে দিলে ইন্টারোগেটিভ হয়। এটা কেমন আমি একটু দেখি। আই পেলে ফুটবল, দেখেন এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আই পেলে ফুটবল, দেখেন বাক্যগুলো খেয়াল করতে হবে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে বসেছিল। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি ডিসকাসড দ্য ম্যাটার, সে বিষয়টা আলোচনা করেছিল। আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আমরা দেখতে পারছি এই যে সেন্টেন্স গুলাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। এই বাক্যগুলো কোন প্রকার টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্স গুলোতে আমরা নেগেটিভ করতে হলে আমাদের ডু ভার্বের সাহায্য লাগবে। কেন লাগবে? এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে কি নেই বলেন তো? কোনো অক্সিলারি ভার্ব নেই। এই সেন্টেন্স গুলোতে নেগেটিভ করতে হলে আমাদের ডু ভার্বের সাহায্য লাগবে, যে ভার্বটির কোনো মিনিং আসে না। দেখেন এই যে ডু ভার্বটি, এই ডু ভার্বের কিন্তু এক্সাক্ট কোনো অর্থ হয় না। ডু ভার্বের কিন্তু কোনো অর্থ হয় না। অর্থাৎ মনে রাখবেন, এই যে ডু ভার্বটা আমরা নিয়ে আসলাম, এই ডু ভার্বের কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিনিং আসে না। অনেকেই ভাবে এই ডু মানে হচ্ছে করা। এটা কিন্তু আমরা অনেকেই ভাবি যে স্যার এখানে ডু মানে কিন্তু করা। না, এখানে ডু মানে করা হবে না। এটির কোনো অ্যাকচুয়াল মিনিং নেই। মেইনলি এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে থাকে। দেখেন এইখানে আমি একটা উদাহরণ এক্সাম্পল দিতে পারি। আমি একটা 40 কেজি ওজনের বা একটা বস্তা, মনে করেন ধানের বস্তা, আমি মাথায় তুলবো। তো এইটা আমি তোলার সময় আমি একা একা পারছি না। তো আপনাকে বললাম যে আপনি এই বস্তার এক প্রান্ত ধরে আমার মাথায় একটু তুলে দিবেন। বস্তাটি কিন্তু বহন করতে হবে আমাকে। তো আপনি এইটা আমাকে হেল্প করে দিয়ে চলে গেলেন, এখানে কিন্তু আপনার অন্য কোনো মিনিং থাকবে না। এই কাজটি কিন্তু ঠিক তদ্রূপ, ডু ভার্বের এখানে কোনো মিনিং থাকবে না যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। এটা আমরা এখনই এক্সাম্পল দেখব। আবার যখন ডাজ বসে তখন মেইন ভার্বের সাথে কিন্তু এস বা ইএস থাকে না। মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস থাকে না। এটা আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি কি দেখেন, হি, শি, ইট, অথবা কোনো সিঙ্গেল নেম লাইক রহিম, করিম, এটসেট্রা। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, অথবা কোনো সিঙ্গেল নেম লাইক রহিম, করিম, এটসেট্রা। এবার আমরা স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই বাক্যটা
আমি একটু বোল্ড করলাম, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো এখানে এইটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই বা নেগেটিভ যদি প্রথমে করি, আই প্লে ফুটবল, এখানে কি আমরা এইভাবে লিখবো, আই নট প্লে ফুটবল? এভাবে লিখলে কি হবে? হবে না। এটা হবে কিন্তু ভুল হবে। আই নট প্লে ফুটবল এটা বলা যায় না, লিখতে হবে আই ডু নট প্লে ফুটবল। কি লিখতে হবে বলেন তো? আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দেখেন, এইটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, তখন ওই ডুটাকে প্রথমে নিয়ে আসতে হবে। কি লিখলাম? ডু আই, পি এল এ ওয়াই, ডু আই প্লে ফুটবল, এফ ডাবল টি পি এ এল এল। দেখেন, ডু আই প্লে ফুটবল, এবং এখানে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। আচ্ছা, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? তো এখানে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আর আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। এই ডু এবং নট কোন জায়গা থেকে আনলাম? দেখেন, এখানে কিন্তু বাক্যটা আমি এইভাবে লিখতে পারতাম যে আই নট প্লে ফুটবল, কিন্তু মূল ভার্বের সঙ্গে কখনো নট যোগ করা যায় না। এর জন্য অতিরিক্ত আমাকে ডু আনতে হয়েছে। এই ডু এর কিন্তু স্পেশাল কোনো বাংলা অর্থ এই বাক্যে নেই। আই ডু নট প্লে ফুটবল, এখানে যদি এইভাবে লিখতাম আই নট প্লে ফুটবল, এটাও কিন্তু হতো, কিন্তু এটা একটু গ্রামেটিক্যালি ভুল হয়ে যায়। এর জন্য আমাকে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ আনতে হবে। তো আই যেহেতু ফার্স্ট পারসন, এখানে ডু বসবে। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল? অর্থাৎ এইখানে এই জায়গাটা একটু খেয়াল করে দেখতে হবে। এই যে, ফার্স্ট অফ অল, এই সেন্টেন্স গুলাকে নেগেটিভ করতে হলে আমাদের ডু ভার্বের সাহায্য লাগবে, যে ভার্বটির কোনো মিনিং আসে না। অনেকেই ভাবে এই ডু মানে হচ্ছে করা, কিন্তু না, এটি কোনো অ্যাকচুয়াল মিনিং নাই। মেইনলি এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। আবার যখন ডাজ বসে, তখন মেইন ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে না। ডাজ যখন বসবে, তখন মেইন ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকবে না। এইটা দেখেন, হি প্লেস ফুটবল, এই সেই ডাজ এর ব্যবহারটা, যে কথাটা আমি কেবল বললাম সেটা এখানে একটু আলোচনা করছি। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এটাকে নেগেটিভ কি হবে? হি ডাজ নট প্লে ফুটবল। ভালো করে লক্ষ্য করেন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আচ্ছা, এটাকে নেগেটিভ করলে কি হবে? হি ডাজ নট প্লে ফুটবল। এটার নেগেটিভ কি হবে বলেন তো? হি ডাজ নট প্লে ফুটবল। এখানে দেখেন, এই যে প্রথম বাক্যে প্লেস ছিল, পি এল এ ওয়াই এস, কিন্তু যখন আমি এইটা ডাজ নট যোগ করলাম, তখন দেখেন আর প্লেস নাই। এই জায়গাটা একটু দেখেন, তখন কিন্তু আমাকে প্লে ভার্ব করতে হয়েছে। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। অর্থাৎ সে ফুটবল খেলে, আর হি ডাজ নট প্লে ফুটবল, এইটা কখনো লেখা যাবে না হি ডাজ নট প্লেস ফুটবল, এটা লেখা যাবে না। অর্থাৎ সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল। যখন ডাজ হবে, তখন এই মূল ভার্বের সঙ্গে যে এস বা ইয়েস, ওইটাকে উঠিয়ে দিতে হবে। কারণ এই এস বা ইয়েস, দেখেন এই ডাজের এখানে চলে এসেছে, তাই কিন্তু এখানে এটা লেখা যাবে না। হি সিংস আ সং, সে একটি গান গায়। সে কি করে? হি সিংস আ সং, সে একটি গান গায়। শি ডাজ নট সিং এ সং। তারপর দেখেন, রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ নট ড্র এ পিকচার। এখানে রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ডাজ নট হয়েছে। কি হয়েছে বলেন তো? ডাজ নট। আর এখানে কি হবে? আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি না। আই সিং এ সং, আই ডোন্ট সিং এ সং। এখানে সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট বসাতে হবে। দেখেন, এই যে বাক্যটা দেখেন, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর নেগেটিভ করতে গেলে কি হবে? সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে ডু নট অথবা ডাজ নট, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট। মনে থাকবে তো? দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। দে ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকে, দে ডু নট ড্র এ পিকচার, তারা একটা ছবি আঁকে না। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ডু নট ইট রাইস, তুমি ভাত খাও না। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, আই ডু নট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি না। আই সিং এ সং, আমি একটি গান গাই, আই ডু নট সিং এ সং, আমি একটি গান গাই না। এবার দেখি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি করব? দেখেন, হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লেস হবে না, হি ডাজ নট প্লে ফুটবল। কেন হবে না? তার ব্যাখ্যায় যে উপরে দিয়েছি, যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জায়গাটা দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ বসে। আবার যখন ডাজ বসে, তখন মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না।
মেইন ভার্বটি আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে। কোন ফর্মে চলে আসে? প্রেজেন্ট ফর্ম, যেমনটি এখানে এসেছে, হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। করিম ড্রাইভস আ কার, করিম ডাজ নট ড্রাইভ আ কার, এখানে ড্রাইভস হবে না, ড্রাইভ হয়ে যাবে। এই পর্যন্ত যা কিছু আমি বুঝালাম, সবাই কি বুঝতে পারছেন? একটু সাড়া দিবেন প্লিজ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহমিনা ইয়াসমিন, আপনার কি এই সময়ে ক্লাস করতে কোনো সমস্যা হয়? দেখেন, আমি এই জায়গাটা আবার একটু আপনাদেরকে বুঝাই। অর্থাৎ বলা হচ্ছে যে যখন ইনডেফিনিট থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে আমরা নেগেটিভ করব, তখন ওই বাক্যে মানে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের পরে নট বসাবো। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। আর সে ফুটবল খেলছে না, হি ইজ নট প্লেইং ফুটবল। কি হবে? হি ইজ নট প্লেইং ফুটবল। আচ্ছা, সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল। কি হবে? হি ডাজ নট প্লে ফুটবল। সে ফুটবল খেলে না। খুব ভালোভাবে মনে রাখবেন। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র আ পিকচার। ইট হ্যাজ আ রেড কালার, ইট হ্যাজ আ রেড কালার, ইহার আছে একটি লাল রং। ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার। দেখেন, এই জায়গাটা একটু ভালো করে বুঝাই। অনেকেই কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারি না। কোন বিষয়টা? আমরা খুব মনোযোগ দিয়ে একটু দেখব। দেখেন, এটা একটু বড় করে দেই। বললাম ইট হ্যাজ এ রেড কালার, ইহার আছে একটি লাল রং। এটা নেগেটিভ কি করলাম? ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার। আমি দুইটা পরিবর্তন করেছি এই বাক্যে। প্রথম বাক্যে ইট হ্যাজ এ রেড কালার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। একটি ভার্ব আছে, সেটি হচ্ছে হ্যাজ। কি আছে বলেন তো? হ্যাজ। আমার সঙ্গে আপনারা মনে মনে বলবেন, এখানে একটি ভার্ব আছে, হ্যাজ। হ্যাজ। তো দেখেন, এই যে হ্যাজ ভার্বটি, এই পরবর্তী বাক্যে এটা হ্যাভ হয়ে গেল কেন? ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার, এটার কেউ ব্যাখ্যা দিতে পারবেন? এখানে দেখেন এটা হ্যাভ কেন হলো, এখানে এই হ্যাজটা থাকলো না কেন, আবার এখানে ডাজ নট আসলো কেন? এটার ব্যাখ্যা কেউ দিতে পারবেন? ইয়াসমিন। স্যার, ডাজ নট হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট, আচ্ছা, দ্যাটস ওয়াই। আর হ্যাজ হ্যাভ হয়ে গেছে ডাজের সাথে, স্যার হ্যাভ হয়, ডাজের সাথে হ্যাজ হয় না। ডাজের সঙ্গে কেন হ্যাজ হয় না? স্যার এটা বলতে পারবো না, আমি তো করিস। হ্যাঁ, দেখেন, এখানে ব্যাখ্যাটা জানতে হবে। যে কোনো বিষয় আপনি যখন জেনে যাবেন, ওই জায়গায় আপনার আর কখনো ভয় থাকবে না। বলা হচ্ছে ইট হ্যাজ এ রেড কালার, এটার আছে একটি লাল রং। এটাকে আমি নেগেটিভ করব, না বোধক। এটার একটি লাল রং নেই, বাংলাটা এমন হবে। ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার। আমরা প্রথমেই পড়েছি, এই জায়গাটা একটু দেখেন। এখানে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি কি? হি, সি, শি, ইট। ইট। অথবা কোনো সিঙ্গুলার নেম, সিঙ্গেল নেম, যেমন রহিম, করিম বা পৃথিবীর কোনো মানুষের নাম, এবং হি, সি, ইট, এইগুলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার থার্ড পারসন প্লুরাল ফর্ম হচ্ছে দে। এগুলো আমরা একটু পরে দেখবো। তো এই জায়গাটা একটু দেখেন, ইট হ্যাজ এ রেড কালার, এটাকে নেগেটিভ করার সময় আমরা একটু আগে দেখেছি যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাহায্যকারী ক্রিয়া। এর জন্য এখানে ডু বা ডাজ আনতে হবে। তো ইট হচ্ছে একটি থার্ড পারসন, এই জন্য এখানে ডাজ নট এনেছি। ইট ডাজ নট। এইবার এখানে হ্যাভ দিলাম। আপনি বলেছেন যে ডাজ নট এর সঙ্গে হ্যাভ বসবে, এটা ঠিক বলেছেন। কিন্তু এই ডাজ নট, দেখেন ইট ডাজ নট হ্যাজ এ রেড কালার, এখানে আমি যদি হ্যাভ এর পরিবর্তে হ্যাজ ব্যবহার করতাম, এই হ্যাজটা কোন ফর্ম বলতে পারেন? এটা ডু ভার্বের, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব একই সঙ্গে একটা ক্লাস আছে, এটা পাবেন। যখন আমরা হ্যাভ ভার্বের ক্লাসটা করব, তখন কিন্তু আমরা এই জায়গাটা দেখতে পারবো। এখানে একটু দেখেন, ভালো করে লিখে দিচ্ছি, এইচ এ ভি ই। এই হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা, হ্যাভ। এইটার পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু ফর্ম হবে হচ্ছে হ্যাড। খুব একটা দারুণ জিনিস শিখাচ্ছে, আজকে শিখে যান। হ্যাভ, হ্যাড। হ্যাভ মানে আছে, হ্যাড মানে হচ্ছে ছিল। আর এইটার ছিল। ভি 1, ভি 2 পেলাম, আর ভি 3ও কিন্তু হ্যাড, এইচ এ টি, হ্যাড। এটা অনেক বইতে এটা পাবেন না। হ্যাভ, হ্যাড, হ্যাড। আমরা হ্যাঁ। ভি 1, ভি 2 এবং ভি 3 পেয়েছি, আমাদের এই তিনটা প্রায় কাজে লাগে। এবার দেখেন, এর একটি আইএনজি ফর্ম আছে, যেটা হ্যাভ এর সঙ্গে আইএনজি, হ্যাভিং, এইচ এ হ্যাভিং। ভি আই এন জি। আমরা এতটুকু জানি। কিন্তু এর পঞ্চম যে ফর্মটা, আমরা সেটা প্রত্যেকটা হচ্ছে ভার্বের হ্যাজ। 5টা হ্যাঁ, সেইটা ঠিক বলেছেন, এটা হবে হচ্ছে হ্যাজ। দেখেন তাহলে, হ্যাভ এর থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাজ। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম কি হয়ে গেল? হ্যাজ। হ্যাজ।
বড় করে দেই। তাহলে কি হচ্ছে, হ্যাভ এ থার্ড পারসন ফর্ম পেলাম হচ্ছে হ্যাজ। তো এখানে আমরা ইট ডাজ নট বসিয়েছি, কেননা ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এর জন্য ডাজ নট বসেছে। আবার আমি যদি এখানে হ্যাজ বসাই, তো এই হ্যাজটা কোথা থেকে এসেছে, হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম, যেমনটি উপরের বাক্যে আছে ইট হ্যাজ এ রেড কালার। তো হ্যাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম। আমি এই ডাজ নটের সঙ্গে আবার হ্যাজ বসাতে পারবো না। কেন পারবো না? এই ডাজ নট এবং হ্যাজ দুইটা থার্ড পারসন ফর্ম, গ্রামেটিক্যালি কখনো এক জায়গায় বসানো যায় না। আমার ব্যাখ্যাটা সবাই এটাই ক্লিয়ার হচ্ছে বুঝছে? মূল কথা, এটা দুইটা হচ্ছে একসাথে বসবে না, হ্যাঁ। যেমন গ্রামাটিক্যাল এটা ফর্ম। আরো অনেক বাক্য আছে, এটা যখন হ্যাভ ভার্বটা পড়াবো তখন দেখবেন। ইট ডাজ নট হ্যাভ এ রেড কালার, এই ব্যাখ্যাগুলো যখন আপনি জানবেন তখন আপনার লিখতে গেলে আর কোথাও ভুল হবে না। এখানে আরো একটি বাক্য আছে, করিম ড্রাইভস আ কার, করিম একটা গাড়ি চালায়। করিম ডাজ নট ড্রাইভ এ কার, এখানে কিন্তু আর ড্রাইভের সঙ্গে এস হবে না। এখানে যদি আমি আবার ড্রাইভস দেই, তাহলে এই ডাজ নট এবং ড্রাইভস দুইটা থার্ড পারসন ফর্ম এক জায়গায় হয়ে যায়। এরা কিন্তু তখন মারামারি করবে, এরা তখন কিন্তু কাটাকাটি করবে। অর্থাৎ এই দুইটা থার্ড পারসন বসানো যাবে না, একটি আমাকে ওই পূর্বের ফর্মে ফিরিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে ওই এস বাই এস এই জায়গাটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। প্রত্যেকটা ব্যাখ্যায় যে দিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। আবার যখন ডাজ বসে তখন মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না। অর্থাৎ এখানে কিন্তু, এখানে যেভাবে আমি দেখিয়েছি যে এটা দেখবো, করিম ড্রাইভস আকার, ড্রাইভের সঙ্গে এস আছে, কিন্তু যখন লিখবো করিম ডাজ নট ড্রাইভ আ কার, তখন কি হবে, তখন এই ড্রাইভস হবে না, ড্রাইভ হবে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ এ মেইন ভার্বের সাথে এস বা ইএস হয়, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ এর ব্যবহার, এবং এই ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ইএসটা বসে যাওয়া। এ কারণেই মেইন ভার্বের সাথে আর ইএস থাকে না, অর্থাৎ ভি অন ফর্মের প্রেজেন্ট ফর্মে চলে আসে। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলা কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র এই ডু ডাজ ভার্বটা সেন্টেন্সে সবার শুরুতে নিয়ে আসলেই হয়ে যায়। কি বললাম? আবার আমরা দেখবো যে এই যে ডু ডাজ, এটা আমরা প্রথমে নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। এই ডু ডাজটা আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কিন্তু এটাকে যখন আমি বলবো যে আমি কি ফুটবল খেলি, তখন কি হবে, ডু আই প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলি, তখন কি হবে, ডু আই প্লে ফুটবল। তার তার মানে কি দেখেন, এখানে আই প্লে ফুটবল এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো আমাকে কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে হয়, সেখানে ডু ডাজ এবং ডিড, পাস্ট টেন্সে ডিড আসবে আর প্রেজেন্ট টেন্সে ডু ডাজ আসবে। এটা বসবে হচ্ছে সাবজেক্ট অনুসারে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। দে ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকে। ডু দে ড্র এ পিকচার, তারা কি একটি ছবি আঁকে। ইউ ইট রাইস, দেখেন ইউ ইট রাইস, তুমি ভাত খাও। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। অর্থাৎ এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। আমরা এবার আমরা দেখব এই সেন্টেন্স গুলা কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র এই ডু ডাজ ভার্বটা সেন্টেন্সে সবার শুরুতে নিয়ে আসলে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল। ডু আই প্লে ফুটবল। দে ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকে। তারা কি একটা ছবি আঁকে, ডু দে ড্র এ পিকচার। ডু ডু দে ড্র এ পিকচার, তারা কি একটি ছবি আঁকে। ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস। ডু ইউ ইট রাইস, দেখেন ইউ ইট রাইস, তুমি ভাত খাও। তুমি কি ভাত খাও। এখানে প্রথম বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো দ্বিতীয় বাক্যে আমি প্রথমে ডু নিয়ে এসেছি, আর ওই টোটাল বাক্যটা পুরো আমি ধরিয়ে বসে দিয়েছি। কি বললাম, এখানে শুধু অতিরিক্ত ডু যোগ করেছি। ইউ ইট রাইস, এখানে লিখলাম ডু ইউ ইট রাইস। আই রাইট এ লেটার, পরের বাক্যেও লিখেছি আই রাইট এ লেটার, শুধু এর প্রথমে একটা ডু যোগ করেছি। কি যোগ করেছি, ডু। এখানে ডু এর কিন্তু এক্সাক্ট কোনো মিনিং হয় না, এটা এসেছে শুধুমাত্র হেল্প করার জন্য। বাস হেল্পিং ভার্ব। বাস চালায় কিন্তু বাসের ড্রাইভার, কিন্তু এখানে ওই হেল্পার শুধু জাস্ট হেল্প করে। হেল্পার কিন্তু বাস চালিয়ে সাহায্য করে না। ও কি করে, ওই বাস ড্রাইভারকে যাত্রী নির্দিষ্ট গন্তব্যে উঠাতে এবং নামাতে সাহায্য করে। অ্যাকচুয়ালি কিন্তু হেল্পারের ওইখানে কোনো মিনিং অর্থ থাকে না। এখানে ডু ভার্বের কোনো মিনিং থাকে না, এটা শুধু ওই মূল ভার্বকে হেল্প করার জন্য আসে।
আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আমি কি একটি চিঠি লিখি? ডু আই রাইট আ লেটার? ডু আই রাইট আ লেটার? আই সিং আ সং, আমি একটি গান গাই। আমি একটি গান গাই না, আই ডোন্ট সিং আ সং। এটা নেগেটিভ করলাম। নেগেটিভে ডু নট বা ডাজ নট। দেখেন এখানে অনেকগুলো বাক্য আছে, একটু পড়েন তো আই রাইট এ লেটার এখান থেকে। I write a letter. Do I write a letter? I sing a song. I don't sing a song. He plays football. Does he play football? She sing a song. Does she not sing a song? Rohim draws a picture. Does Rohim draw a picture? It has a red color. Does it have a red color? Karim drives a car. Does Karim drive a car? সুন্দর। দেখেন এবার আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্স, এখন আমরা প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়েছিলাম, এখন আমরা একটু পাস্ট টেন্সের জগতে চলে যাই। এবার আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্সের ডু ভার্বের ব্যবহার। আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করব? ডিড। এখন Did. আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গুলার অর প্লুরাল যে পার্সনের সাবজেক্ট হিসাবে বসে না কেন, সব জায়গায় সাবজেক্টের পর ডিড বসবে। এই পাস্ট টেন্সে একটি সুবিধা আছে, প্রেজেন্ট টেন্সে যেমন বারবার সাবজেক্ট অনুসারে কখনো ডু কখনো ডাজ বসাতে হতো, পাস্ট টেন্সে কিন্তু ওই ঝামেলাটা আর নাই, এখানে সব জায়গায় ডিড বসানো যাবে। এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সের মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকবে না, ওটা রুট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বা ভি অন ফর্মে চলে আসবে। কি বললাম? কোনো বাক্যে যখন ডিড ব্যবহার করব তখন ওই বাক্যটা কিন্তু ডিডের পরে যে ভার্বটি হবে এইটা বেস ফর্মে চলে আসবে। চলুন আমরা একটু উদাহরণ দেখি। এখানে দেখা যাক অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন কি হবে। দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা আমরা একটু দেখব। এখানে গঠনটা হবে সাবজেক্ট প্লাস পাস্ট, অর্থাৎ ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট প্লাস ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। আর নেগেটিভ করতে গেলে কি হবে? ওই একই নিয়ম, শুধু সাবজেক্টের পরে ডিড নট আসবে। সাবজেক্টের পরে কি আসবে? ডিড নট। আর এই ডিড নট যখন ব্যবহার করবেন তখন ভার্বের পরে ভি ওয়ান ফর্ম চলে আসবে। কোন ফর্ম আসবে? ভি ওয়ান। নেগেটিভ করতে গেলে কি হবে? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন ইন্টারোগেটিভ করতে গেলে কি আসবে? আমি তিনটা জিনিস একই সঙ্গে দেখাচ্ছি। ইন্টারোগেটিভ করতে গেলে কি আসবে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার একটু শুনি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। এই ডিড ব্যবহার করলে মনে রাখবেন ওই বাক্যে যদি অন্য কোনো ভার্ব বসাতে হয় সেটা কিন্তু পরবর্তীতে ভি ওয়ান ফর্মে চলে আসে। আমরা একটু এক্সাম্পল দেখি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আচ্ছা, আমি ফুটবল খেলিনি অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি নেগেটিভ বাক্য। কিভাবে করবেন? আই ডিড নট প্লে ফুটবল। অনেকে আমরা ভুল করে আই ডিড নট প্লেড ফুটবল এটা লিখে দেই, কিন্তু এটা ভুল। আই ডিড নট প্লে ফুটবল কেন বললাম? কারণ ডিড এর পরে এই যে প্লে ভার্বটি এটা কখনো ভি অন ফর্ম ছাড়া হবে না। আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, এই দেখেন আবার ডিড ব্যবহার করেছি, এখানে আমি আর প্লেড দিতে পারবো না। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আমি কি ভাত খেয়েছিলাম? ডিড আই ইট রাইস, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল, তারা কি মাছ ধরেছিল? ডিড দে ক্যাচ ফিশ। আমার কথা কি বোঝা যায়? দেখেন তাহলে এই জায়গাটা আমি কি বললাম? আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আমি ফুটবল খেলিনি, আই ডিড নট প্লে ফুটবল। আমি কি ফুটবল খেলেছিলাম? ডিড আই প্লে ফুটবল? Football. হ্যাঁ, এবার দেখেন আই এট রাইস, ইট না কিন্তু এট, আমি ভাত খেয়েছিলাম। It. Past আই, tense. হ্যাঁ পাস্ট টেন্স, থ্যাংক ইউ। আই Past এট form. পাস্ট ফ্রম, এই জন্য দেখেন এইটা কিন্তু আজকে আপনাদের দিয়ে দিচ্ছি। এটা সবাই একটু কনজুগেশন অফ ভার্ব এটা মুখস্থ করবেন। এই যে এখানে দেখেন ভার্ব ফর্ম দেওয়া আছে, এই যে 100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্বস এখানে দেওয়া আছে। দেখেন আক্স, আক্সড, আক্সড। ব্রেক, 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 ব্রোক, ব্রেকেন, ব্রোকেন। তারপর ব্রো, ব্রড, ব্রড। কল অর্থ ডাকা, কল্ড, কল্ড। ক্যারি বহন করা, ক্যারিড, ক্যারিড। এই ভার্ব ফর্ম যদি না জানা যায় বাক্য গঠন করা যায় না।
আমাদেরকে প্রথমেই কিন্তু এই ভার্ব ফর্ম গুলো পড়তে হবে। ভার্ব ফর্ম, এই যে এট, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এই এট কোন জায়গা থেকে আসলো? এটা আসছে ইট থেকে। ইট, এট, ইটেন। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিড নট ইট রাইস, এই ডিড যখন ব্যবহার করব তখন আর এট থাকবে না, এটা বেস ফর্মে ফিরে যাবে, ভি অন ফর্ম ইট হবে। আই ডিড নট ইট রাইস। ডিড আই ইট রাইস? ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই ডিড নট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ? অর্থাৎ এই বাক্যগুলো একজন একটু পড়েন তো কি কি আছে এখানে। I ate rice. I didn't eat rice. Did I eat rice? I spoke in English. I didn't speak in English. Did I speak in English? I met him. I didn't meet him. Did I meet him? He draw a picture. He didn't draw a picture. Did he draw a picture? You wrote a letter. You didn't write a letter. Did you write a letter? They drove a car. They didn't drive a car. Did they drive a car? দেখেন, তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে অ্যাফার্মেটিভ চেয়ে পেয়েছি। দে ড্রোভ আ কার, পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য। তারা একটি গাড়ি চালিয়েছিল। তারা একটি গাড়ি চালায়নি। তারা একটি গাড়ি চালায়নি, দে ডিড নট ড্রাইভ আ কার। তারা কি একটি গাড়ি চালিয়েছিল? ডিড দে ড্রাইভ এ কার? এইবার এখান থেকে আমরা নিজেরা কিভাবে প্র্যাকটিস করব? আপনি যে কোনো একটি পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য বলেন, যে আমি খাবার তৈরি করেছিলাম। আই প্রিপেয়ার্ড ফুড, আমি খাবার তৈরি করিনি। আই ডিড নট প্রিপেয়ার, তখন আর প্রিপেয়ার্ড হবে না। হ্যাঁ, আপনি হবে না স্যার। হ্যাঁ। আর যখন এটা ইন্টারোগেটিভ করবেন তখন ডিড প্রথমে আসবে। ডিড আই প্রিপেয়ার ফুড, আমি কি খাবার প্রস্তুত করেছিলাম? আমরা যখন যে কোনো কাজ করব, আপনি বাথরুমে গোসল করছেন, বলবেন যে আই এম টেকিং আ বাথ নাও। আপনি খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, বলবেন আই এম ইটিং রাইস নাও। আপনি যখন রাস্তায় হাঁটাচলা করছেন, বলবেন আই এম ওয়াকিং অন দ্য রোড নাও। এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যে কোনো কাজ আপনি যেটা করবেন, যেটা দেখবেন, এটা ইংলিশে বলার চেষ্টা করবেন, ইংলিশে ভাবার চেষ্টা করবেন, ইংলিশে চিন্তা করার চেষ্টা করবেন। দেখবেন উইদিন আ শর্ট টাইম ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন ইংলিশ। এটা করতে হবে। আমি আপনাদেরকে যখন পড়াই, এটা পড়ানোর সময় কি করি, এই শীটটা কিন্তু আমি পড়ে ফেলি। অর্থাৎ এটা কিন্তু আমাকে নিজের কাজটা নিজে করতে হবে। অর্থাৎ আপনার কাজটা, ইংরেজি ভাষাটা শিখতে গেলে এই ভার্বের ব্যবহারটা আমি শিখাই দিচ্ছি। এখান থেকে আপনাকে ভার্ব পরিবর্তন করে করে নিজে যখন যে কাজ করবেন, আপনি রান্না করছেন, মনে মনে বলবেন আই এম কুকিং রাইস নাও। আমি এখন আই এম কুকিং কারি নাও, আমি এখন তরকারি রান্না করছি। আমি এখন তরকারি রান্না করছি না, আই এম নট কুকিং কারি নাও। অর্থাৎ এই বাক্যগুলা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আজকে যে লেসনটি, আজকে যে গ্রামারের রুল বা আমাদের যে চ্যাপ্টারটি পড়াবো, এটা ক্লাস শেষ হলেই কিন্তু সেটা আমাদেরকে পড়তে হবে, সেটা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে দেখবেন প্রত্যেকটা বিষয় আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। এই ধরনের সেন্টেন্স ছাড়াও আমরা জানি যে আরো দুইটা সেন্টেন্স করা যায়। একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দুইটা একটা এখন আমরা একটু দেখবো খুব ভালোভাবে। কি বললাম? একটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর একটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ। ফর এক্সাম্পল দেখেন, আইট রাইস, এই জায়গাটা আমরা একটু খুব ভালোভাবে দেখব। আইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত আই এট রাইস, সরি, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম না, অর্থাৎ এইভাবে বলা যায় না, এটাকে বলা যায় আমি ভাত খাইনি। আই ডিড নট ইট রাইস, কি হবে বলেন তো? আই ডিড নট ইট I রাইস। did not eat rice. আচ্ছা, আমি কি ভাত Did I eat খেয়েছিলাম? rice? ডিড আই ইট রাইস, আমি কি ভাত খাইনি? এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ। তখন ওই ডিড আই ইট রাইস এর Didn't I ডিডের eat সঙ্গে rice? নট হবে। একদম ঠিক বলেছেন, ডিডেন্ট আই ইট রাইস। দেখেন, আই স্পোক ইন ইংলিশ, আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই ডিড নট স্পিক ইন ইংলিশ, এই ডিড দিলে তখন স্পোক হবে না, স্পিক হবে। আই ডিড নট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলিনি। তারপর দেখেন, ডিড আই স্পিক ইন ইংলিশ? ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলেছিলাম? ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলিনি? এইবার ডাবল এইচ যুক্ত দেখেন, এখানে কি লিখেছি? এই দ্বিতীয় Why? বাক্যটা দেখেন, হ্যাঁ, দ্বিতীয় বাক্যটা আমি কি লিখেছি? ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ। আর এখানে আমি হোয়াই যুক্ত করেছি, হোয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ। অর্থাৎ বাক্যটা কিন্তু ঠিকই আছে, নিচে দেখেন আমি লিখে ফেলেছি ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ। তো এইটার প্রথমে আমি শুধু হোয়াই যোগ করেছি, হোয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ। কেন আমি ইংরেজিতে কথা বলিনি? কেন আমি ইংরেজিতে কথা বলিনি? হোয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ? আই মেট হিম, আই মেট
হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। দেখেন মিট যেটা প্রেজেন্ট ফর্ম, এটার বানানো হচ্ছে MEET, কিন্তু এখানে একটি ই দিয়েছি। এখানে এই ই কিন্তু একটি হবে, একটি বাদ যাবে, MET, মেট। আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিড নট মেট হিম, ডিড আই মেট হিম, ডিডন্ট আই মেট হিম। এবার এখানে দেখেন, Where হ্যাঁ didn't meet এখানে him. এইগুলো একটু পড়ে ফেলেন। এখানে আমাদের কিন্তু ওই ইন্টারোগেটিভ বা WH ওয়ার্ড যুক্ত রয়েছে শেষের দিকে। দেখেন এই যে হি ড্রিউ আ পিকচার, এগুলো একটু পড়েন তো। He drew a picture. He didn't draw a picture. Did he draw a picture? Didn't he draw a picture? Where did he draw a picture? Why didn't he draw a picture? When did he draw a picture? আচ্ছা, এটার বাংলাগুলো একটু বলার চেষ্টা করেন তো, দেখি বাংলা পারা যায় কিনা। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি হ্যাঁ, এঁকেছিল। সে একটি ছবি এঁকেছিল। তারপরে হচ্ছে হি ডিডন্ট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকে নাই। ও স্যার, এটা হলো প্রেজেন্ট ইয়ে হবে, পাস্ট ফর্মে হবে আর কি, সে একটি পিকচার আঁকে নাই। হ্যাঁ 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 ডিড হি ড্র এ পিকচার, সে কি একটি ছবি এঁকেছিল? হ্যাঁ ডিডন্ট হি ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকে নাই। হ্যাঁ। হোয়ার ডিড হি ড্র এ পিকচার, কোথায় সে ছবি এঁকেছিল? হোয়াই ডিডন্ট হি ড্র এ পিকচার, কেন সে ছবি এঁকেছিল না? হোয়েন ডিড হি ড্র এ পিকচার, কখন সে ছবি এঁকেছিল? থ্যাঙ্কস এ লট, আপনি সবগুলো কারেক্ট করে বলতে পেরেছেন। অর্থাৎ এখানে হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। দেখেন শেষে যে WH যুক্ত ইন্টারোগেটিভ, যেমন হোয়েন ডিড হি ড্র এ পিকচার, কখন সে একটি ছবি এঁকেছিল। কিন্তু এই হোয়েন যদি বাদ দিয়ে আমি বলি কেমন শোনা যায়? ডিড হি ড্র এ পিকচার, সে কি একটি ছবি এঁকেছিল। এই বাক্যটার বাম পার্শ্বে বা একেবারে শুরুতে আমি হোয়েন যোগ করলাম, হোয়েন ডিড হি ড্র এ পিকচার, অর্থাৎ এইটা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ হয়ে গেল। শুধু ইন্টারোগেটিভ আমরা শিখবো না, এর সঙ্গে WH ইন্টারোগেটিভ আমরা শিখে গেলাম। ইউ রোট আ জি স্যার। লেটার, ইউ রোট আ লেটার, তুমি একটি চিঠি লিখেছিলে। ইউ ডিড নট রাইট এ লেটার, তুমি একটি চিঠি লেখনি। ডিড ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখেছিলে। ডিডেন্ট ইউ রাইট আ লেটার, এই ডিড দিলে কিন্তু রাইট হবে, রোট হবে না। ডিডেন্ট ইউ রাইট আ জি স্যার। লেটার, তুমি কি একটি চিঠি লেখনি। হোয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, কেন তুমি একটি চিঠি লেখনি। হোয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন একটি চিঠি লিখেছিলে। দে ড্রোভ আ কার, তারা একটি গাড়ি চালিয়েছিল। দে ডিড নট ড্রাইভ আ কার, তারা একটি গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ এ কার, ডিড দে ড্রাইভ এ কার, তারা কি একটি গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ এ কার, তারা কি একটি গাড়ি চালায়নি। হোয়ার ডিড দে ড্রাইভ এ কার, তারা কোথায় একটি গাড়ি চালিয়েছিল। হোয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। হোয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। হোয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, কেন তারা গাড়ি চালায়নি। হোয়াই মানে হচ্ছে কেন, তাহলে ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। আর হোয়াই দিলে কি হবে, কেন তারা গাড়ি চালায়নি, হোয়াই। অর্থাৎ এখানে আপনি যদি একটি বাক্য পারেন, একটি ভার্ব দিয়ে করতে পারেন, বাকিগুলো নিজে নিজে করতে পারবেন। এখানে দে ড্রোভ আ কার, এই বাক্যগুলো একটু দেখেন। এখানে কি করেছি, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, উই দিতে পারেন। এখানে ড্রোভের জায়গায় ক্যাচ দিতে পারেন। ক্যাচ দেওয়া যাবে না, কট দিতে হবে। জি স্যার। উই, হ্যাঁ। উই কট জি এ স্যার। ফিশ, উই কট এ ফিশ, হুম। আমরা একটা মাছ উই ধরেছিলাম। জি স্যার, উই কট এ ফিশ। হ্যাঁ, উই ডিড নট উই ক্যাচ এ ডিডন্ট ফিশ। হ্যাঁ ক্যাচ এ ফিশ। হ্যাঁ, তারপর ডিড উই ক্যাচ এ ফিশ, অর্থাৎ দেখেন ডিড উই তৃতীয় ক্যাচ এ বাক্যটা। ফিশ? হ্যাঁ, ডিডন্ট উই উই ক্যাচ এ ক্যাচ ফিশ? এ ফিশ। হ্যাঁ, হোয়ার 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 ডিড উই ক্যাচ ডিড এ ফিশ। উই ক্যাচ এ ফিশ? হ্যাঁ, হোয়াই হোয়াই ডিড উই ক্যাচ এ ফিশ। ডিড উই ক্যাচ এ ফিশ? হোয়েন ডিড উই হোয়েন ক্যাচ এ ফিশ? ফিশ, হোয়াই হোয়াই ডিডেন্ট, ডিডন্ট উই ক্যাচ এ ফিশ? এই যে পেরে গেছেন। দেখেন এইটাকে বলেছে প্র্যাকটিক্যাল ইউজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই প্র্যাকটিক্যাল ব্যবহারগুলা এখানে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, ভার্ব চেঞ্জ করতে হবে। এইটা করে করে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। আর এই আর ভার্ব, আমাদের 1 থেকে B5 পর্যন্ত ফর্ম গুলো জানা থাকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। অনেক যেমন সুবিধা হয়। ড্রাইভ, ড্রপ, ড্রাইভ, ড্রপ, ড্রপ, ড্রাইভিং, ড্রাইভস। একদম ঠিক বলেছেন। ওই যে হ্যাভ ভার্বটার 5টি ফর্ম দেখিয়েছি। তো এখানে আপাতত জি এই যে স্যার। এই যে 3টা ফর্ম দিচ্ছি, এইটা মুখস্থ করতে থাকি। 5টা ফর্মের একটা শীট আপনাদের দিব। অর্থাৎ এখানে কি করতে হবে, এই 5টি ফর্ম আমাদের খুব ভালোভাবে যদি জানা থাকে ভার্বের, তাহলে আমরা কিন্তু একটি থেকে অপরটিতে কনভার্ট করতে পারবো খুব ইজিলি। তো দেখেন এইভাবে যদি আমরা আগাতে থাকি, আমার মনে হয় ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে খুবই ইজি হবে। এবং এবং আমরা কথা বলার জন্য, দেখেন অনেকেই বলে স্যার স্পোকেনের ক্লাস করান, কিন্তু এই ভার্বের এই ব্যবহারগুলো যদি না জানি, আমরা এই বেসিক ক্লাসগুলো না জানি। দেখেন দে ড্রিউ, দে ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকে। ডু দে ড্র এ পিকচার, তারা কি একটি ছবি আঁকে। তো এই অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করব, এই নিয়মটা যদি আমরা না জানি, এগুলাই স্পোকেন মানে কি কথা বলা,
স্পিকিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো কথা বলতে গেলে আগে তো আমাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে, নইলে তো আমি নির্দিষ্ট কয়েকটি রুল আপনাকে শিখিয়ে দিলাম। ইউটিউবে দেখবেন অনেকেই বিভিন্ন ছোট ছোট রুল শিখায়, ওইভাবে তো আসলে ল্যাঙ্গুয়েজটা কভার করা যায় না। আপনাকে আগে এই শিকড় থেকে রুলগুলো শিখতে হবে। এইগুলো শিখলে আপনি অটোমেটিকলি কিন্তু হারমোনিয়ামে যারা গান করে দেখবেন প্রথমে স্বরলিপি শিখতে হয়, স্বরলিপি শিখলেই অটোমেটিকলি গান চলে আসে, অঙ্কের সূত্র শেখার মতো। তো এইগুলো শিখলে কিন্তু আমাদের সেই স্পোকেন ইংলিশের কাজ হয়ে যাচ্ছে। এখানে আপনি আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, এখানে ডু আই রাইট এ লেটার যদি আমি আপনাকে বলি যে বলেন তো আমি কি একটি চিঠি লিখি, এটার ইংলিশ কি হবে? তো এটা আই রাইট এ লেটার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর যে বাক্য অক্সিলারি ভার্ব না থাকে প্রেজেন্ট টেন্সে, সেখানে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ আসে। করতে হয়। তার প্রথমে ডু ডু বা নিয়ে ডাজ। আসলাম, বাদ বাকি টুক সব ঠিক 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 থাকলো, প্রথমে ডু আর ওই পুরো সেন্টেন্সটা বসিয়ে দিলাম, ডু আই রাইট আ লেটার। তো এই নিয়মটা, এই রুলটা আগে আমাকে জানতে হবে, তাহলেই কিন্তু আমার ওই স্পোকেন ইংলিশ বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, সব কিছুই আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকে দেখেন এই ডু ভার্বের যে ব্যবহারটি শেখালাম, ডু, ডাজ, ডিড, এইটা আমাদেরকে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কি, আপনারা ওই যে যেভাবে আমি দেখালাম সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে কিছু বাক্য খাতায় একটু লিখে রাখবেন, একটু প্র্যাকটিস করবেন। মাত্র 20 মিনিট সময় দিবেন, 30 মিনিট সময় দিবেন, প্রতিদিন 30 মিনিট সময় দিলে মাসে প্রায় 15 ঘন্টা হয়ে যায়। 15 ঘন্টা একটা বড় সময়। অর্থাৎ ছোট ছোট বালুকার, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল বিন্দু বিন্দু জল গড়ে তোলে গড়ে মহাদেশ, তোলে সাগর ও মহাদেশ, অতল। সাগর অতল। তো আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, এখানে প্রত্যেকটা জ্ঞানও কিন্তু তদ্রূপ। এই ক্লাসটা একদিনে আমি যদি বলি 12 থেকে 13 ঘন্টার একটি ক্লাস নেবো, এক ক্লাস ইংরেজি শিখাই দিব, এটা সম্ভব না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো এইভাবে আজকে যতটুকু শিখালাম, এটা পরবর্তী ক্লাসে আবার অন্য একটা ভার্ব, লেট ভার্ব এবং হ্যাভ ভার্ব দেখাবো। তো এইটা আমি মনে করি যে সবাই কম বেশি আজকে বুঝতে পেরেছেন। কারো হয়তো কোনো কোশ্চেন যদি থাকে, আপনারা কেউ কোশ্চেন